34 বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করলো 17 বছরের একটা বাচ্চা মেয়েকে। হ্যাঁ, আরে পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে হলো? হ্যাঁ, আরে 34 বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করলো 17 বছরের একটা বাচ্চা মেয়েকে। হ্যাঁ, পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হলো? হ্যাঁ, ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল, কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতর যেন আগুন জ্বলছে তার। গত 7-8 বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ে শব্দটা সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়েই বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্তও দেরি করেনি উজান। দীর্ঘ 6 বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝলো এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেইল করে আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সেই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল, হুলা হুলা হু, হুলা হুলা তু মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল। চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেও হুইল চেয়ারে আত্মরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুলা হুলা গানে উড়াধুরা নাচছে। শুধুই নাচ না, মাঝে মাঝে হাত তুলেও স্টেপ দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে সে কি সত্যিই বাস্তবে আছে নাকি কোনো প্রাঙ্ক শোতে এসে পড়েছে। তার কপালের রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করলো, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল। মির্জাফরের বংশধরগুলোর মনে তাহলে এই ছিল যে যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকে আস্ত মুরগি বানিয়ে ছাড়লো। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ঢাক ঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশু সুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে এক গাল হেসে বললেন, বাপ আয় 3 বাপ বেটা মিলে ড্যান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রুযুগল কুঁচকে তাকায়। লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথায় আশেপাশের কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারে সিরিয়াসলি নিলেন না, উল্টে আরো মজাও পেয়ে গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই 1 মাসের মধ্যেও আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই রাখবো, তবু এই বিয়ে মানবো না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দিবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলে তিনি আবারও গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন উজানের প্রতিক্রিয়ায় তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সরে গিয়ে একপাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তির ছাপ, মনের ভেতর অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সাথে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে
এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে, যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাকেই তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো, আর উজানও নীরব অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইরফান, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহের, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্রই সকলের চোখে মুখে বিস্ময় করছে। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেনি, এমনি আসার সময় মুরব্বুদের বক বক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগে গায়ের জড়ানো শার্ট খুলতেছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে, চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই! তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল। অথচ আমি বিয়ে করতে চাইতেছি ল্যাংটা গাল থেকে, তবুও আমার কথা কেউ কানে নিচ্ছে না। তা দোস্ত, ভাবি কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস। উজান চোখ ছোট ছোট করে তাকালো, বিরক্তির সুরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার কাছে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। ভাই, মানলাম তোমার লাইফে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলতেছো কেন? তখনই তুবা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল। সাথে সাথে পুরো জায়গাটায় হো হো করে হাসি রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু উঁচু করে তাকালো। হোয়াই? ঢং বাদ দে। বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসাবে 70,000 টাকা না দিলে ঢুকতে দিব না, বাস। উজান অবাক হয়ে গেল। সিরিয়াসলি? যে বিয়ে আমি মানি না, তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা! বাসর ঘরে যেতে চায় অথচ টাকা দিতে চায় না। ভাবি, তুমি তো কিছু বলো। তারপর সে নাক সিটকে বলল, মোটে 70,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদও আসছে, গার্লফ্রেন্ডদের শপিং করাতে হবে না? মোটে 7টা গার্লফ্রেন্ড আমার। ইফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 7টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইফাত আবার তাকে ধমকে দিল, এই মেয়ে, কি ভাবতেছো? টাকা চাও তোমার পেয়ারে দুলো ভাইয়ের কাছে? মেহের চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাওয়াচাই করলো, এই বুঝি টাকা বের হলো। কিন্তু পরক্ষণে সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল। আমি দান খয়রাত খুব ভালোবাসি। তোকে 5 টাকা দান করলাম। এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা। তবুও শরীরে এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইডিয়েট, আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবারও আরিয়ানের দিকে তাকালো। ভাই, টাকা দাও, না হলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাঁচতে কাঁচতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। ভাই, এসব তুই কি বলছিস? বাসর করবি তুই, আরে টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাইছিস? হ্যাঁ, দেবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে।
সে পা বাড়ালো, সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনেই তার হাত ধরে ফেললো। ভাই ভাই এমন ভাবে আমাদের সর্বনাশ করিস না। আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? হ্যাঁ, উজান চৌধুরী বারবার কথা রিপিট করে না। টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এইবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই দ্রুত এই কিপ থেকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভেতর ঢুকতেই উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারপাশ মোহময় হয়ে আছে। বিছানার চারপাশে ফুলের ঝালর ঝুলছে। মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরো স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ। উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখেই তার বিরক্তি আরো বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছা তার ছিল না, তার উপরে এই পুচকে মেয়েটাকে। মাস কয়েক আগেই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মৌয়ের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মুখ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত করে, এই পুচকি মেয়ের বয়স তো এখনো 18-র নিচে, তাহলে কোন দুঃখে নাচতে নাচতে বিয়ে করতে বসলে শুনি? আর শোনো, তোমাকে এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বাড়িয়ে ফেলবো, মাইন্ড ইট। মৌয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এই ঘুমটা ফেলে উঠে দুই কথা শুনিয়ে দেয়, কিন্তু আজ 500 রাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাকতে হয়। তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে উজান চৌধুরীর নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগলো, মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর নাই বিয়েটাকে। কথাটা বলেই কটকট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজার বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ এক টানে ঘোমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে লাগলো, আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী সরি গর্বিত মনে করবে, তা না উল্টে আমার উপর রাগ দেখাই। রাত ঝাঁক, তারপর তোকে বোঝাবো বউ কাকে বলে আর কত প্রকার। বুড়া খাটাস একটা, বাসর রাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম, গিফটটাই যদি না দেয় তাহলে এই সাইয়াটার বিয়ে করে লাভটা কি হলো? সঙ্গে সঙ্গে নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপরোয়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও গুটিসুটি মেরে বিছানায় গিয়ে কমফোর্টারটা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো, বিছানার চাদর খামচে ধরলো, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবারও উঠে বসলো মৌ। এবার 2 হাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ফেলল সে। প্রচন্ড খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভেতর যেন 1 ডজন ইঁদুর কুস্তি কসরত করছে। সকাল থেকে রাগে, অভিমানে আর জেদের বসে দানা পানি কিচ্ছু মুখে তোলেনি। নিজের জেদ এখন নিজের পেটের উপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুমে এদিক ওদিক পায়চারি করলো মৌ। তেষ্টা মেটাতে এক নাগাড়ে 2 গ্লাস পানিও গিলে ফেললো, তবুও পেটের ভেতরের খিদের আগুন বিন্দু মাত্র কমল না। উজানের মা কয়েকবার সাদাসাদি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল, আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশ্য সে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজাটা খুলল সে।
করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখলো মৌ কাউকে চোখে পড়ল না। ব্যাস, আর পাইকে খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। দুবার পায়ের শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতেও কোনো মতে দেওয়াল ধরে বেঁচে গেল। ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারিদিকে একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূল দেখে মৌ নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল। যা সালি, শ্বশুর বাড়ি পা দিতে না দিতেই চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস। ছি 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 ছি। এই না না না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানেই তো এটা আমার বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্নাঘর উলটপালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি করে খা। পারলে তোর ওই খিটখিটে খড়খড়ের জামাইয়ের মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচ টিপে আলো জ্বালাতেই তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চটজলদি মুখে তোলার মতো কোনো তৈরি খাবারই চোখে পড়ছে না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমের এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কোনার বিশাল ডাবল ডোরের ফ্রিজটার দিকে। আশার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল। আর খুলেই তার চোখ ছানা ভরা, ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অতশত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মৌয়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিল সেটার দিকে। প্লেটের উপর ঢাকনা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতে মৌয়ের মনটা জুড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস মৌয়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে এই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মাহিরের ভাগের লেগ পিসটাও সে কতবার পটিয়ে পাটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে, তার ইয়াত্তা নেই। খুশিতে মৌয়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ার তর সইল না তার। কিচেন রুমের মেঝেতেই ধপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভাব্যতার তোয়াক্কা না করে দু হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে এক স্বস্তির পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানেই ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্ক নিল না। নতুন শ্বশুরবাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে এক গ্লাস পানি খেয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই ওপরের সিঁড়ি বেয়ে নামছিল উজান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া উজানের অন্য কোথাও মোটেও ঘুম হয় না। অথচ আজ এই আপদ মেয়েটা চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়িটা টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ড্রয়িং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেন রুমের খোলা দরজার দিকে তাকাতেই উজানের পা দুটো জমে গেল। আবছা আলো আধারিতে দেখা যাচ্ছে এক ছায়া মানব দাঁড়িয়ে আছে। পুরো কিচেন রুম জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরীর বাসায় চুরি? এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বাড়াবো। উজানের এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার শক্ত হাত দিয়ে মৌয়ের মুখটা চেপে ধরল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবচ হওয়ার দশা। সে দুই হাত পা ছুঁড়ে জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়ার জন্য উজানের পেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছক এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য উন্মাদের মতো মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গঙ্গানির শব্দ বের হলো। উজান রেগে মেগে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে ওড়ালো, চোরের বাচ্চা চোর, তোর এত বড় কলিজা যে তুই উজান চৌধুরীর ড্রয়িং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসেছিস? আজ তোকে মেরে তক্তা বাড়িয়ে ফেলবো। ইফাত, ভাইয়া, কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগিয়ে আনতে উজান নিজের ডান পা দিয়ে মৌয়ের পায়ে একটা জোরদার ল্যাং মারল। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথায় আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল।
নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরো বেশি করে গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল। আম্মু, আব্বু, তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে। চোর, চোর, চোর! উজানের এই গগন বিদারী চিৎকার শুনে মৌয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝটকায় আগলা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডও সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়ায় নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ের লাথিটা শটান গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেইন পয়েন্ট বরাবর। সাওয়ার নাতি, ছাড় আমাকে, আমি চোর নই, তোর বিয়ে করা বউ লাগি রে, বউ। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাঠিটা লাগার সঙ্গে সঙ্গেই উজানের চোখ দুটো চরক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দু হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটাই দায় হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার। যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মধ্যম দিচ্ছিল, সে আর কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত ও করুণ কণ্ঠে মরণ আর্তনাদ করে উঠল। মাবুদ গো, এই মেয়ে আমার জীবনের লাল বাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার আগেই আমার বংশ নির্বংশ করে দিল। এই খাচ্ছুনি মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গে আবারও উজানের পায়ে সজোরে আর একটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দু হাতে কোমরে গুজরে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। গোলামের পুতের শখ দেখো, পিরিত করে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলাম না, আর এই বুড়ো খবিশ বলছে আমাকে তুলে নিতে। তোকে তো। বলতে বলতেই মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ হা হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল। ঘাড় কাত করে সে উজানের দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়ান দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ড্রয়িং রুমে বাসার একে একে সবাই হাজির হয়ে গেছে। মৌ এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখাই মেজাজে গর্জে উঠলেন। এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছুই নেই। তোদের জন্য বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলছিস। চলা কাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁত পিষে গর্জে উঠল। আমার লজ্জা নেই না? তোমার ওই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো, ও এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকি বিড়ালের বাচ্চার লজ্জার লও নেই, মুখের ভাষার কি ছিরি, একটা আস্ত ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, তুই একদম চুপ কর। আমার বৌমা একেবারে লক্ষ্মী ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করল। লে হালুয়া, নিজের গোষ্ঠীকে খারাপ বলতে যার একটু দ্বিধা হয় না, অথচ এই বজ্জাত বৌমাকে কিচ্ছু বলা যাবে না। পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমি হবে ড্যাড। আরিফুল চৌধুরী কাজুমাজু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন, তা অবশ্যই ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করছিলি কেন? আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, সবই বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোম্যান্স না করে মাঝরাতে এখানে বসে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্তচক্ষু মেলে তাকাতেই ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল। কেন চিৎকার করছিলাম? এই পুচকে বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি, ঠিক তখনই ও আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে।
আচমকা রাগের মাথায় মুখ ফসকে এমন খাঁটি সত্য কথাটা বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আদিয়ান, ইফাত, তুবা সহ মেহেরও আর নিজেদের সামলাতে পারল না। সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে একটুও হাসেনি, সারাক্ষণ মুখ গোমড়া করেছিল, কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটাও এক কথায় মাশাআল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তেই মেহেরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাক সিটকে উজানকে টিটকারি মেরে পড়ল। ভাই, তোর বংশের বাতি এখনো ঠিকঠাক আছে নাকি এক লাথিতে সোজা চাঁদের দেশে চলে গেছে? হ্যাঁ,